ঘরে যাও, আমি আসছি কিছু খাবার নিয়ে, সকাল থেকে খাওনি। জান্নাত ধীর পায়ে হেঁটে ওপরে চলে যেতে রিজিয়া কেঁদে ওঠে। তিনি স্বামী আর মেজ ছেলেকে অনুরোধ করে সব রাগ সরিয়ে রেখে রুহিকে মেনে নিতে। এভাবে তো চলতে পারে না। তার পেটের সন্তান রুহি যতই ভুল করুক, কোনো অপরাধ তো করেনি। ড্রয়িং রুমে মায়ের সাথে এক দফা তর্ক লেগে যায় স্বামীরের। চেঁচিয়ে ওঠে, ওকে ফিরিয়ে তো আনবই, তবে বিয়ে মানতে বলবে না। ওই ছেলের ঘর ওকে করতে দেব না আমি। জান্নাত ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘোমটা খসে পড়েছে মাথা থেকে, মুখটা কেমন ফোলা ফোলা লাগছে হঠাৎ। ধীরে ধীরে জান্নাতের দৃষ্টি নামে পেটের কাছটায়। আবারও এক অচেনা অনুভূতিতে শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। কণ্ঠনালীর কাছে পীড়া হচ্ছে আবেগে। জান্নাত নিজের পেটে হাত রাখে। এখানে কেউ আছে, খুব ছোট্ট কেউ, যার প্রাণ আছে। একটা কাঠ বাদামের খোলসার মতো সাইজ, যে বড় হতে থাকবে, জান্নাতকে পরিচয় করিয়ে দিতে থাকবে নারী জন্মের আরেকটা অধ্যায়ের সাথে। দরজা ঠেলে তখনই ভেতরে ঢোকে স্বামীর। অভ্যাস বশত ঘোমটা টেনে জান্নাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। স্বামীর ওকে মিনিট খানেক চেয়ে চেয়ে দেখলো এবং হঠাৎ ছুটে গিয়ে জড়িয়ে ধরলো জান্নাতকে। চমকে উঠল জান্নাত, নিজেকে সামলাতে অবধি পারল না। ওদিকে স্বামীর ওকে বুকের সাথে চেপে ধরে বলতে থাকলো, ও জান্নাতুল, জান্নাতুল কি করছো তুমি? কি করেছি? কাপা স্বরে জান্নাত বলল। এটা কিভাবে হলো? কখন? ভীষণ লাজুক হাসি বেরিয়ে আসলো জান্নাতের থেকে। আবার পরপর ভয়ও হলো। মিনমিন করে বলল, আমি বুঝতে পারছি না, হয়তো গত মাসে যে জ্বর হয়েছিল তখন আমি। মনে করতে পারছে না জান্নাত কিছুই। স্বামীরের গলা থেকে তখন আহ্লাদ মাখা শব্দ বেরোচ্ছে। এই, কত ছোট তুমি। যাই হোক, এটাই হয়তো আল্লাহর ইচ্ছা। ঘাবড়ো না তুমি, কেমন? জান্নাত চুপচাপ মাথা নাড়ে। স্বামীরের বুকে মাথা ঠেকিয়ে রেখেই হঠাৎ ফুপিয়ে উঠে বলে, আমি রূপাতলে যাব না। হাসে স্বামীর। ধুর বোকামে, কে তোমাকে রূপাতলি পাঠাবে? একটু ভয় দেখাচ্ছিলাম। অবাক হয় স্বামীরের দিকে তাকায় জান্নাত। ভয় দেখাচ্ছিল? ভয় দেখাতে ওভাবে সারারাত কাঁদালো তাকে লোকটা? স্বামীর ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। একটা লম্বা শ্বাস ফেলে আপন মনে বলতে লাগলো, আমি ঘুণাক্ষরেও বুঝিনি আমার এত আনন্দ হবে। ডক্টরের চেম্বারে খুব নার্ভাস লাগলেও এখন এখন ভীষণ আনন্দ লাগছে জান্নাতুল। জান্নাত বলে না কিছুই। স্বামীর খানিক বাদে টেনে বিছানায় নিয়ে বসায় ওকে। ঘোমটা সরিয়ে দেয় মাথা থেকে। দুগালে হাত রেখে চেপে ধরে আমুতে হয়ে বলে, এখন থেকে খুব সাবধানে চলাফেরা করবে। কাজ বাজ সব বাদ, শুধু বিশ্রাম নেবে, ঠিক আছে? মাথা নাড়ে জান্নাত। স্বামীর কাছে টানে ওকে। গুড গার্ল। এখন থেকে একটু আমার কথা শোনো। কক্ষে এক কোণে একটি সোফাতে মনমরা হয়ে বসে আছে রুহি। তখন সকাল 11টা বেজেছে প্রায়। তন্ময় একটু বাহিরে গিয়েছিল। রুহি আর তন্ময় অবস্থান করছে মেধার সেই বান্ধবীর বাড়িতেই। এ ঘরে কাল রাতে ওদের বাসর সাজানো হয়। হাতে একটা প্লেট নিয়ে তন্ময় ঘরে ঢোকে। রুহি মাথা তুলে তাকায়। ওর পাশে বসে তন্ময় বলে, গতকাল রাতেও ঘুমায়নি, কিছু খাওনি, এখন শরীর খারাপ করবে কিন্তু। তন্ময় বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, আমি এখন কি করব? ফ্যাস ফ্যাস করে কেঁদে ওঠে রুহি। তন্ময় হাত থেকে খাবারের প্লেটটা নামিয়ে ওকে বুকে টেনে নেয়। আরে পাগলে তো কাঁদিস না, বললেই হলো ত্যায্য করবে? কেউ করবে না। এখন সবার মাথায় রাগ খুব, বুঝলি? তাই এমন করছে। দুদিন যেতে দে না। কান্না থামায় রুহি। চোখ মুছতে মুছতেই বলে, আল্লাহ জানে মেজো ভাবির কি অবস্থা, ভাইয়া নিশ্চয়ই খুব বকেছে, বেচারি আমি ফাঁসিয়ে দিলাম। তন্ময় পকেট থেকে ফোনটা বের করে নিয়ে বলে, দাঁড়াও, মেধা আপুকে ফোন করে জিজ্ঞেস করি জান্নাতুল ভাবির কথা। ফোন রিসিভ করেই মেধা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কোনো অসুবিধা? আপু, জান্নাতুল ভাবির কি অবস্থা? কিছু বলেছে তোমায়? ভাইয়া কিছু করেছে ভাবির সাথে? মেধার কণ্ঠস্বর স্বাভাবিক। সামান্য হেসে বলল, বকেছিল নাকি খুব? কিন্তু তোমার ভাবি এমন একটা কাজ করে ফেলেছে যে সামির আর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারলো না। অবাক হয় রুহি। কি করেছে ভাবি? তোমার ভাবি প্রেগনেন্ট রুহি। আচমকা লাফিয়ে উঠল রুহি। ওর সাথে তন্ময়ও উঠে দাঁড়ায়। এত টেনশনের মাঝেও খুশিতে লাফাচ্ছে রুহি। ঈষৎ আবেগে তীর তীর করে কাঁপছে। চাপা স্বরে বলছে, আমি ফুপি হব, আমি ফুপি হব। মেধা কল কাটে। তন্ময় কপাল কুঁচকে রুহিকে বলে, নাচছো কেন এভাবে?
নাচবো না, আমি ফুপি হব, মেজো ভাইয়া বাবা হবে, একটা পুচকু আসবে ছোট্ট। তন্ময় কিছুক্ষণ রুহির পাগলামি দেখল, পরপর কপাল কুঁচকে বলল, খুব উদ্ধার করে দিয়েছে তোমার ভাইয়া। অতটুকু মেয়েকে প্রেগনেন্ট বানালো আর এদিকে বোন নাচছে। থেমে যায় রুহি, চোখ সরু করে বলে, খবরদার ঘোচাবে না। যত যাই হোক, এটা ভীষণ আনন্দের ব্যাপার আমাদের কাছে। মেজো ভাইয়া বাচ্চা কাচ্চা পছন্দ করে খুব। সেজন্যই বাচ্চা বয়সে মেয়ে বিয়ে করেছে বুঝি? আবার খোঁচাচ্ছে। তন্ময় চোখ সরু করে ফেলল। কি করবে খোঁচালে? এই দেখো খোঁচাচ্ছি। বলেই কাতুকুতু দিতে শুরু করে রুহিকে। রুহি হাসতে হাসতে তন্ময়ের গায়ে হেলে পড়ে। দুজনেই পড়ে যায় বিছানায়। হাসি থামিয়ে নেয় রুহি। তন্ময়কে নিজের ওপর আবিষ্কার করতেই লজ্জায় রক্তাভ হয়ে যায় তার মুখ। পরিবেশের নিশ্চুপতায় তীব্র এক অনুভূতি ঘিরে ধরে তন্ময়কে। অষ্টধর নিয়ে আরেকটু এগোতেই রুহি ঘাবড়ে গিয়ে বলল, আর একটু সময় চাই তন্ময়। দূর, একটা কিস। না। না প্লিজ। শুনল না তন্ময় রুহির কথা, বলতে দিল না কিছুই। মিনিট তিনেক পর তন্ময় উঠে চুপচাপ বসল। রুহি লজ্জায় মুখ ঢেকে শুয়ে আছে। উঠে ঘরের এক কোণে চলে যায় তন্ময়। রুহির জন্য প্রচুর শপিং করিয়েছে বন্ধুদের দিয়ে। সেসব গোছাতে গোছাতে মৃদু আওয়াজে বলে, নেহাত ভদ্রলোক আমি, বুঝলে? রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে মিটিমিটি হাসছে। অস্ফুটেই বলল, থ্যাঙ্কস। তন্ময় মুখ বাঁকায়। হয়েছে, ওঠো, খেয়ে নাও, আমরা এখান থেকে বেরোবো। কোথায় যাব? কোথায় আবার? বাসা ভাড়া নিয়েছি, সংসার করতে হবে না? উঠো। সকালের এই সময়টাতেই জান্নাত খেয়াল করেছে ও শরীর মন মেজাজ কিছুই ভালো থাকছে না। এমনটা এই কদিন ধরেই হচ্ছে, যখন থেকে প্রেগন্যান্সির খবরটা পেয়েছে। ঘুম থেকেও বেলা করে উঠছে, ফজরের নামাজ কাজা পড়তে হচ্ছে। আর মোড়া ভেঙ্গে চুল খোপা বাঁধতে বাঁধতে জান্নাত আশেপাশে তাকায়। স্বামীর কোথাও নেই। বিছানার হেড সাইডে অনেকগুলো বয়াম দেখা যাচ্ছে। এসব আচার ও হেলথ ড্রিঙ্কসের বয়াম। গতরাতে স্বামীর এনেছে। রোজ কিছু না কিছু আনছেই। জান্নাত খেয়ে শেষ করতে পারে না সেসব। মুখ হাত ধুয়ে চুল আশ্রয় নিতেই স্বামীর ঘরে ঢুকল। শরীর মন মেজাজ খুব ফুরফুরে লাগছে তার। জান্নাতকে বলল, ও তুমি উঠে গেছো, আচ্ছা খেয়ে নাও, আর যে ওষুধগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো খাবে। জান্নাত শুধু মাথা নাড়ায়। স্বামীর গলার টাই বেঁধে নিয়ে ওর কাছে এগিয়ে আসে। জান্নাত বিছানায় চুপচাপ বসে দেখছেই শুধু লোকটাকে। গত কদিনে লোকটার আচরণে কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করেছে জান্নাত। অহেতুক হম্বিতম্বি করছে না জান্নাতের সাথে। ওর পেটে হঠাৎ হাত রাখে স্বামীর। শিহরিত হয়ে ওঠে জান্নাত, তখন লজ্জা পেল। বাচ্চাটা নিয়ে স্বামীর যে আসলেই বেশ আনন্দিত তা জান্নাত এ কদিনে বেশ টের পেয়েছে। সময়ে অসময়ে বড় আবেগী হয়ে ছোট জান্নাতের উদর বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে জান্নাতের পেটের দিকে। রাতে শুতে গেলে একটা হাত রেখেই দেয় পেটে। রুহিকে নিয়ে বাড়ির সবাই বিষণ্ণতায় ভুগছে। কিন্তু এই পরিস্থিতিতে বাড়িতে নতুন অতিথি আসার খবরে শুধু স্বামীর নয়, বাকিরাও আনন্দিত। রিজিয়া সময়ে অসময়ে এসে খোঁজ খবর নিচ্ছে জান্নাতের। সারাপথ নিজে বাজারে গিয়ে গৃহস্থীদের থেকে কবুতরের বাচ্চা, দেশি মুরগির বাচ্চা, টাটকা সবজি, দেশীয় ফরমালিন মুক্ত ফল এসব আনছে খুঁজে খুঁজে। জান্নাতকে টেনে বুকে নেয় স্বামীর। ওকে জড়িয়ে ধরে স্বামীর দু চোখ বুঝে নেয়। পিঠে হাত বুলিয়ে দিয়ে নম্র স্বরে বলে, বিকেলে বাগানে গিয়ে হাঁটাহাঁটি করো, ছাদে উঠো, ফুরফুরে হাওয়া প্রয়োজন এই সময়, হাঁটাহাঁটি প্রয়োজন, নয়তো পা ফুলে যাবে। হ্যাঁ, এই সময়টাতেই শেষ বিকেলের হাওয়াটা প্রয়োজন। পরে মেয়েদের অন্য সময়ে পড়ে না। এই সময়ে বাগানে হাঁটাহাঁটি করা দরকার, অন্য সময়ে প্রয়োজন নেই এসবের। জান্নাত নীরব হাসে, তাচ্ছিল্যের হাসি। স্বামীর বলে যাচ্ছে, তবে ক্ষণ মেনে চলো, খারাপ বাতাস লেগে আমার বেবির যদি কিছু হয়। জান্নাত চুপচাপ শুনছে। লোকটা এই একটা কথাই সেদিন থেকে জিকির করছে, আমার বেবি, আমার বেবি। যেন বেবিটা জান্নাতের কিছুই না, সবটা এই লোকের। যেন জান্নাতের পেটটা একমাত্র মাধ্যম, শুধুমাত্র। স্বামীর উঠে দাঁড়ায়। জান্নাত আমতা আমতা করে বলল, একটা কথা বলবো? হুম। রুহি আপুর কোনো খোঁজ পেলেন? স্বামীর জান্নাতের দিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, পেয়েছি,
সেখানেই যাচ্ছি ওকে নিয়ে আসতে। নিয়ে আসতে মানে? মেনে নিয়েছেন আপুকে? মেনে নিয়েছেন বিয়েটা আপনারা? জান্নাতের এই কথার জবাবে দুর্বোধ্য হাসি দিল স্বামীর, তবে মুখে কিছু না বলেই বেরিয়ে গেল। একটা 2 রুমের ছোট্ট বাসা, আসবাবপত্র বলতে আপাতত প্রয়োজনীয় যা কিছু দরকার সেগুলো। তন্ময়ের স্কলারশিপের সংরক্ষিত টাকা দিয়ে একটা খাট কিনেছে, কিছু টাকা বাঁচিয়েও রেখেছে। প্রথম মাসের বেতন পেলে ধীরে ধীরে সব কিনে ফেলবে। সংসার জীবনের প্রথম দিনেই রুহি হাত পুড়িয়ে ফেলেছে। বাপের বাড়িতে থাকতে কাজবাজ শেখা থেকে দূরেই থাকত। এখন রুহির অবস্থা লেজে গবর। তন্ময় অবশ্য টুকটাক কাজ বাজ জানে। স্টুডেন্ট অবস্থায় একা থাকার সুবাদে রান্নায় মোটামুটি দক্ষ সে। রুহিকে হাত ধরে ধরে শেখাচ্ছে সবকিছু। রুহি খুব দ্রুতই শিখে নিচ্ছে সব। আজ রান্না হবে ডিম ভুনা আর ডাল। সকালেই রান্নাটা করে রেখে তন্ময় অফিসে যায়। ডালে ফোড়ন দিতেই ছিটকে লাফিয়ে গিয়ে তন্ময়কে জড়িয়ে ধরল রুহি। তন্ময়ের মুখে দুষ্টমি হাসি। রুহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আজ ছুটি নেই অফিস থেকে, কি বলো? লজ্জা পেয়ে রুহি ছাড়ল ওকে। চোখাচোখি হলো দুজনের। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এই সময়ে কে এলো এটা ভেবে দুজনেই চিন্তিত। তন্ময় এগিয়ে গিয়ে দরজা খুলতেই শিউরে উঠল রুহি। পরপর আতঙ্কিত গলায় বলল, ভাইয়া। স্বামীর আর রাজন দাঁড়িয়ে আছে বাহিরে। অবাক দৃষ্টিতে খানিক সময় বোনকে পা মাথা দেখে ঘরে ঢুকল। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো ঘরের সবকিছু। দেখলো তন্ময়কে। তন্ময় বোঝার চেষ্টা করছে স্বামীদের মতিগতি। এরা যে কোনো ঝামেলা পাকাতেই ইচ্ছে সেটা তো নিশ্চিতভাবে বলাই যায়। স্বামীর এগুলো ওর দিকে ঠান্ডা স্বরে বলল, রুহিকে নিয়ে যাব, তুইও বাড়ি যা, এসব বাদ দে। আতকে উঠল রুহি। এইসব কেমন কথা? দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় রুহি। ভাইয়া আমরা কিন্তু বিবাহিত। রাজন তেটে ওঠে বোনের ওপর। এগিয়ে গিয়ে আবার একটা চড় মারে। চেঁচিয়ে ওঠে, তুই জীবনে ভালো থাকতে পারবি? এই তুই জিন্দা থাকবি? গর্ধব মেয়ে। রুহি শোন, এখনো সময় আছে, জানাজানি হয়নি, বিয়ের কথা চল। রুহির চোখে পানি আসলো ভাইদের কথা শুনে। এমন মানুষও হয়? এরা এখনো এমন করছে? চোখের পানি মুছে দুপাশে মাথা নাড়ে রুহি। কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলে, জানাজানি হোক, পাপ করেছি না আমি? হোক জানাজানি, আফসোস নেই আমার। এবার চড়টা খায় স্বামীর থেকে। স্বামীর রজনের মতো নিচু গলায় নয়, বরং চেঁচালো উঁচু গলায়, নির্লজ্জ কোথাকার। ওদিকে বাবা এখন মরে তখন মরে অবস্থা, আর তুই অমানুষ একটা। রুহি এত মারধর খাচ্ছে, সহ্য হয় না তন্ময়ের। চেঁচিয়ে ওঠে, আর তোমরা খুব মানুষ, হ্যাঁ? এত বড় মেয়ের গায়ে হাত তোলো, রুহি কষ্ট পাবে নয়তো। শার্টের হাতা গুটিয়ে নিয়ে স্বামীরের এগিয়ে যায়, চেপে ধরে তন্ময়ের কলার। পরপর লাগাতার কতগুলো ঘুষি মেরে বলে, নয়তো কি বাস্টার্ড। রুহি কাকে ধরবে দুকরে কেটে দিয়ে ছুটে গিয়ে তন্ময়কে সরিয়ে নেয়। তন্ময় স্বামীরের গায়ে হাত তোলেনি রুহির জন্য, মার খেয়েছে চুপচাপ। বড়জোর হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেছে। তন্ময়কে সরিয়ে রুহি কান্না ভেজা দৃষ্টিতে স্বামীরকে দেখল। চিল্লিয়ে বলে উঠল, এক্ষুনি বের হও এখান থেকে, এক্ষুনি। রুহি। স্বামীর অবিশ্বাস্য নজরে দেখে বোনের মেজাজ। চোখের পানি মোছে রুহি। হাঁপ ছেড়ে বলে, না বুঝেছো, না বোঝার চেষ্টা করবে। তোমাদের বলে লাভ নেই, তোমরা যাও এখান থেকে। বাবা আমাকে তেজ্য করেছে, বাবাকে বলে দিও আমি লজ্জিত। পারলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দয়া করে আমার স্বামীকে এভাবে মারবে না, আমি অমানুষ তো। আমার গায়ে থুতু ছিটিয়ে চলে যাও। ফোপাচ্ছে রুহি। স্বামীর আর কিছু বলতে পারল না। রাজন ওকে থামিয়ে দিল। রুহিকে বলল, 2 দিনের প্রেমের জন্য রুহি, ছি। রুহি কাঁদতে কাঁদতে মুখ ঘুরিয়ে নেয়। তন্ময় ধীর স্থির দাঁড়িয়েছিল। এবার শান্ত স্বরে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আপনাদের রাজ জায়েজ ভাইয়া, কিন্তু একটু তো বোঝার চেষ্টা করতেন আমাদের। মেয়েটাকে ধরে বেঁধে বিয়ে দিতে চাইছিলেন, আর কি করতাম? স্বামীর আবারও চেঁচায়, একটা কথাও শুনতে চাই না তোর থেকে। আর রুহি, জাহান নামে যা তুই। শুনলি তুই? জাহান নামে যা। বাবার আশেপাশেও যাতে না দেখি আর কখনো তোকে। নাক থেকে রক্ত ঝরছে তন্ময়ের। স্বামীরের বাম হাতের অনামিকায় থাকা প্লাটিনামের অংটির আঘাতে কেটে গিয়েছে জায়গাটা। রুহি কাঁদছে।
এক হাতে ঔষধে চুবানো তুলোটো ক্ষততে চেপে ধরে আর এক হাতে চোখ মুছে। তন্ময় ম্লান হেসে ওকে কাছে টানলো। রুহি নাক টানলো। প্লিজ আজ ছুটি নাও। এভাবে অফিসে যাবে? এভাবে অফিসে যেতে হবে না। আরে বোকা, কাঁদিস না তুই। আর অফিসে যাব না, এটা কেমন কথা? চাকরি থাকবে আমার? কিন্তু এই ক্ষত। ওদের কিচ্ছু হয়নি, তুই থাক। সাবধানে দরজা আটকে ওয়াইফাই কানেক্ট করে দেই, ফোন ঘাট। খবরদার সারাদিন কেঁদেছিস তো। রুহি আকস্মিক জড়িয়ে ধরে তন্ময়কে, কেঁদে কেঁদে বুক ভাসায়। তন্ময় নিজেকে ছাড়িয়ে নিয়ে বইয়ের কপালে চুমু খেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তন্ময়ের অফিস 9টা থেকে 5টা। সংসার জীবনের 15 দিন যাবৎ অফিস থেকে বেরিয়ে টুকটাক বাজার নিয়ে তবে বাড়িতে ফেরে। আজও বাজারে ঢুকবে তাই রুহিকে কল করেছে লাগাতার। রুহি কলটা না ধরতেই ভীষণ আতঙ্কিত হয়ে নতুনুল্লাহ বাজারে ঢুকতে গিয়েও ঢুকলো না। বাইকের স্পিড বাড়িয়ে সোজা ছুটল ফ্ল্যাটে। ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল রুহির জন্য। বাইকটাকে কোনো মতে বিল্ডিংয়ের সামনে দাঁড় করিয়ে সিঁড়ির দিকে ছোটে। এই বিল্ডিংয়ে লিফট নেই কোনো। 5তলা অবধি তন্ময় শ্বাসরুদ্ধ ভাবে ছুটতে ছুটতে উঠে দেখলো ওদের ফ্ল্যাটের দরজা খোলা, শুধুমাত্র ভিজিয়ে রাখা। নিমিষেই বুকটা মোচড় দিয়ে ওঠে তন্ময়ের। কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থমকালো। গোটা ঘর অন্ধকার করে মোমবাতি ও ফুলের সমন্বয়ে সাজানো। সুগন্ধি ছড়িয়ে দেয়া হয়েছে পুরো ঘরটাতে। কিছু বুঝতে না পেরে তন্ময় ফাঁকা ঢোক গিলে রুহির নাম ধরে ডাকল। শোবার ঘর থেকে রুহি জবাব দিল নিস্তেজ কণ্ঠে, আমি এখানে। সদর দরজা আটকে তন্ময় ধীর পায়ে এগিয়ে শোবার ঘরে ঢুকতেই থমকালো। আবার যখন ওর চোখ পড়ল রুহি একটা টকটকে লাল শিফনের ট্রান্সপারেন্ট শাড়ি জড়িয়েছে শরীরে। কোনো ধরনের প্রসাধনী নেই, অলংকার নেই, তবুও ওকে দেখে মনে হচ্ছে ইন্দ্রাণী নেমে এসেছে। এমন লাগছে তন্ময়ের কাছে ওকে। চুলগুলো আঁচড়ে পিঠে সরিয়ে দিয়ে রুহি ঘুরে দাঁড়ায় অভিব্যক্তিহীন মুখে। ওর পা মাথা তন্ময় দেখে। দৃষ্টি এসে বারবার থামে রুহির কোমরের কাছে, ওর ফর্সা পেটে, ওর উন্মুক্ত গলায়। তন্ময় তৃষ্ণার্ত হয়, ঢোক গিলেন সেই তৃষ্ণা আড়াল করে। রুহি চুপচাপ কিছুক্ষণ দেখে তন্ময়ের নাকের ক্ষতটা। অতঃপর ধীরে ধীরে তন্ময়ের দিকে এগিয়ে গিয়ে ওর গলা আগলে ধরতেই বড় বড় শ্বাস ফেলে তন্ময় অস্ফুটে জিজ্ঞেস করে, কি করছিস কি? রুহির চোখে পানি। দুহাতে ধাক্কা মেরে ফেলল তন্ময়কে বিছানায়। তন্ময় অবাক চোখে রুহিকে দেখছে। চোখের পানি হাতের আজলায় মুছে নিয়ে রুহি চড়াও হয় ওর বুকের ওপর। ধীরে ধীরে তন্ময়ের গলার টাই খুলে ছুঁড়ে ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে কেঁদে ফেলে শব্দ করে। কান্না চেপে বলে, ভালো মেয়ে হইনি, ভালো বোনও হইনি। ভালো বউ কেন হব না? তুমি নাও তোমার অধিকার। আর কত ঘোরাবো? সাথে সাথে ওর হাত দুটো আঁকড়ে ধরে তন্ময়। ধমকে ওঠে, তোর মাথা গিয়েছে? একটা চোর খাবি? রুহি শোনে না, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে বলে, আমার সায় আছে। দীর্ঘশ্বাস ফেলে তন্ময়। ওর মাথায় হাত বুলিয়ে বলে, তুই সব ছেড়েছিস আমার জন্য, বিনিময়ে একটু ধৈর্য দিতে পারবো না তোকে? আর এভাবে কাঁদিস না, সবাই মেনে নেবে। আমি বলছি একটু সময় দে তাদের। তোর ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাইকে এত সহজে ভুলবে আমাদের? এটা তোর মনে হয়? স্বামীরের হাতে ম্যাগাজিন, ডক্টর তানিয়ার রহমানের দেয়া ম্যাগাজিন বইটা। সকালের এই সময়টিতে রোজ একটু একটু করে পড়ে সে, খুবই সিরিয়াস ভঙ্গিতে। আজকাল খুব ব্যস্ত হয়ে পড়েছে স্বামীর, খুব একটা বেশি সময় থাকে না বাড়িতে। সকালবেলা একবার বমি হয়েছে জান্নাতের। চোখে মুখে পানি দিয়েই ওয়াশরুমে থেকে বেরিয়ে এসে এক পলক স্বামীর দিকে তাকায়। দেখে স্বামীর মিটিমিটি হাসছে ম্যাগাজিন দেখে। পাত্তা দেয় না জান্নাত। ইদানিং লোকটাই এমন করছে। প্রেগনেন্সির ব্যাপারে নতুন নতুন তথ্য জেনে একা একা হাসে। জান্নাতকে পড়ে পড়ে সেসব শোনায়। এই জানাতুল, পিঠ ছড়ানো চুলগুলোকে হাত খোপা করতে করতেই জান্নাত ঘুরে তাকায় স্বামীর ডাকে। স্বামীর ম্যাগাজিনে দৃষ্টি নিবদ্ধ রেখে হাসতে হাসতে বলে, এখানে লেখা মায়েদের এই সময় অনেক হাবিজাবি খাওয়ার ক্রেভিংস হয়। ভাতের মার, মাটি, ইটের টুকরো, রাবিশ। তুমি এবার এসব খেতে যেও না। জান্নাত মলিন হাসে, তবে জবাবে কিছু বলে না। স্বামীর ম্যাগাজিন রেখে উঠে দাঁড়িয়ে গলায় টাই বাঁধতে বাঁধতে বলে,
বইগুলো দেখো, সবগুলো মাইন্ড রিফ্রেশিং, মজা পাবে। মৃদু শ্বাস ফেলে জান্নাত কম্পিউটার টেবিলে সারি করে রাখা গল্পের বইগুলো দেখে। এগুলো স্বামীর রকমারি থেকে অর্ডার করে এনেছে যখন ওই ম্যাগাজিনে পড়েছে প্রেগনেন্সিতে বই পড়ার উপকারিতা। জান্নাতের দৃষ্টি উদাস। স্বামীর এগিয়ে এসে ওকে বুকের সাথে মিশিয়ে নেয়। নরম দুটো গাল দু হাতে আগলে ধরে চুমু খেতে খেতে বলে, ও জান্নাতুল, জান্নাতুল, কতদিন আদর করি না তোমাকে। চুপচাপ দাঁড়িয়ে আছে জান্নাত। স্বামীর ঝুঁকে বসে ওর পেটে মাথাটা ঠেকিয়ে দিয়ে বলে, আমার সোনামণি, তোমায় পুরোপুরি নিয়ে নিল আমার থেকে। হিংসায় হচ্ছে খুব। ইদানিং কেন জানি লোকটার এই অতি আহ্লাদ মাখা কথা জান্নাতকে আবেগী করে না। সে অনুভব করতে পারে না এই আদর। শটান হয়ে দাঁড়িয়ে থাকে, অনুভূতি শূন্য হয়ে। স্বামীর উঠে দাঁড়িয়ে আবারও বলে, বইগুলো পড়ো, আমি খুঁজে খুঁজে অর্ডার করেছি। ওসব করলে কি হবে? ম্লান কণ্ঠে জান্নাত জিজ্ঞেস করে। কি হবে আবার? মন ফুরফুরে থাকবে। নামাজ পড়া, কোরআন পড়ার পাশাপাশি প্রেগনেন্সিতে বই পড়ার অভ্যাস করলে ভালো। মায়েদের মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে বেবি কতটা সুস্থ হয়ে আসবে দুনিয়াতে। আমি চাই না আমার বেবিটা খিটখিটে হোক। মৃদু শ্বাস ফেলে জান্নাত বিড়বিড় করে জানতে চায়, ওসব করলে আমি নষ্ট হয়ে যাই যদি যদি বেশি বুঝে ফেলি? স্বামী সম্ভবত সে কথা শোনেনি। একটা কল আসায় সে ফোন কানে চেপে ধরে বেরিয়ে যায়। জান্নাত দৃষ্টি ঘুরিয়ে দেখতে থাকে বইগুলোকে। স্বামীর অফিসে যাওয়ার পরের সময়গুলো জান্নাত বই পড়েই কাটিয়ে দেয়। আগে এই সময়টা শাশুড়ির কাছে গিয়ে বসে থাকত, তবে তার শাশুড়ি মনমরা হয়ে পড়ে থাকে ইদানিং মেয়ের শোকে। খুব একটা যায় না জান্নাত, তাই কারো সঙ্গ পছন্দ করেন না রিজিয়া। বাড়ির ছেলেগুলো সাপ জানিয়ে দিয়েছে রুহি এ বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। সুহানার ঘরের দরজা খোলাই ছিল। সকাল সকাল জান্নাত অকারণেই ঢুকে দেখল সুহানা কাঁদছে। জান্নাতকে দেখতে পেয়েই চোখ মুখে সামান্য হাসার চেষ্টা করে বলল, কাঁদছো কেন ভাবি? জান্নাত এগিয়ে যায় উদ্বিগ্ন হয়ে। গিয়ে ওর মাথায় একটা হাত রাখতেই সুহানা ফুপিয়ে ওঠে। ধীরে ধীরে জান্নাতকে বলে তার মন খারাপের কারণ। রাজনের সাথে বিয়ের 5 বছর চলল। 2 বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা চালাচ্ছে তারা। একটা বাচ্চা হলো না এখনো। এ নিয়ে রাজন নির্ঘুম রাত কাটায়। সমস্যাটা সুহানা নয়, সুহানা জানে। পরীক্ষা করেছে। সমস্যাটা রাজনের কিনা সেটা পরীক্ষা করাতে নারাজ রাজন। জান্নাত অবাক হয়ে জানতে চাইল, কেন ভাবি? ভাইয়া এমন কেন করে? কাঁদে সুহানা। ছোট বোনের মতো দেখে জান্নাতকে। অনেক কষ্টে কথাগুলো বলেই ফেলে। কেন আবার? এটা যে একটা অসুখ, এটা তো কিছু পুরুষ মানতেই পারে না। তারা ভাবে এটা পুরুষত্বহীনতার লক্ষণ। যৌন মিলনে সম্পূর্ণ সক্ষম এক পুরুষ বাচ্চা হওয়াতে বারবার ডাক্তারের শরণাপন্ন হয়। এটা লোক জানাজানি হলে তাদের মান সম্মান থাকবে? ডাক্তারের কাছে গেলে তাদের অপমান হবে। বাচ্চা না হওয়ার পেছনে পুরুষের কোনো সম্পর্ক আছে বলো? এটা ওকে ইনডিরেক্টলি বোঝাতে গিয়েছি বহুবার। ও বুঝতেই চায় না, এড়িয়ে যায়। ওর সাথে তো আমি সুখী। ও কেন ভয় পাচ্ছে জানি না, অথচ ডিপ্রেশনে ভোগে। তুমি বুঝবে না জান্নাত, এসব তুমি বুঝবে না। জান্নাত বুঝবে না। পুরুষের এত কাহিনী সে বুঝতেও চায় না। বউ চোখে চোখ রাখলেই পৌরুষ কমে যায় যাদের, এদের এত কিচ্ছা কাহিনী আর শুনতে চায় না জান্নাত। সুহানাকে সে ছোট হয়ে কি সান্ত্বনা দেবে? চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে তার ফোনটা বাজছে। জান্নাত ধরতে চায় না ওই ফোন। নিশ্চয় মামি কল করেছে। ধরলেই মাথা ধরিয়ে ফেলবে জান্নাতের। হ্যাঁ রে জান্নাত, জামাই তোর নামে ডিপোজিট করছে? এখনো করে নাই? ওই গাধি, এখনই তো মোক্ষম সুযোগ। তুই তোর নামে একটা অ্যাকাউন্ট খুইলা নে, সবকিছুর নমিনি নিজের নামে নিয়ে নে। এসব কথাই বলে মামি সারাদিন। স্বামীর জান্নাতের নামে ডিপোজিট না করলেও অনেক কিছু করেছে গত কিছুদিনে। অনাগত বাচ্চার জন্য 2টা অ্যাকাউন্ট খুলেছে ব্যাংকে। অতি উৎসাহী স্বামীর চৌধুরী কয়েকদিন পর পর অতি উৎসাহ নিয়ে জান্নাতকে হিসাব দেখায়। এই দেখো, আজ পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে 50,000 রেখেছি। এই দেখো, আজ ইসলামী ব্যাংকে 1,20,000 রেখেছি। জমাতে হবে জান্নাতুল, বুঝলে? জমাতে হবে। ব্যবসা করি, কখন লস খাই বলা তো যায় না। এগুলো আমার সোনামণির ফিউচারের জন্য। অনেক বড় করবো তাকে। যেন আমার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আমি হতে পারি নাই টাকা থাকলেও।
আমার ছেলে মেয়ে আমার স্বপ্ন পূরণ করবে। কথাগুলো বলতে বলতে স্বামীর ভীষণ আবেগী হয়। জান্নাত কৌতূহলী হয়ে জানতে চেয়েছে, মেয়েকেও পাইলট বানাবেন? স্বামীর অফিসের ফাইল দেখতে দেখতে উচ্ছ্বাসিত হয়ে জবাব দেয়, তো সব কটাকে এক লাইনে পড়াবো। স্বামীরকে তখন চেয়ে চেয়ে দেখছে জান্নাত। তারপর সামান্য হেসে বলেছেও। আপনি খুব ভালো বাবা হবেন। এসব কথা জান্নাত নিচু গলায় বলে। স্বামীর শুনতে পায় না। কলটা এসেছে একটা অচেনা নাম্বার থেকে। স্বামীর নিষেধ করেছে জান্নাতকে বহু আগে, জান্নাত যেন কোনো অচেনা নাম্বার না ধরে। তবে নাম্বারটা লাগাতার কল দিচ্ছে দেখে জান্নাত রিসিভ করে। হ্যালো বলবে তার আগে ওপাশ থেকে কেউ একজন ডেকে ওঠে কান্না মিশ্রিত গলায়। মেজো ভাবি। চমকে ওঠে জান্নাত। পরপর নিজেকে সামলে নিয়ে বলে, রুহি আপু, তুমি ভালো আছো? রুহি আপু, ভালো আছি। তুমি আমার উপর রেগে আছো ভাবি? আমি ছলনা করেছি বলে? রেগে নেই, তুমি সত্যি করে বলো, তুমি ভালো আছো তো? আছি। ভাবি, বাবা কেমন আছে? বাবা ভালো নেই রুহি আপু। আচমকা হাতে টান খায় জান্নাতুল। ঘুরতেই কেঁপে ওঠে। স্বামীর ওর ফোনটা টেনে নিয়ে কানে চেপে ধরে চেঁচিয়ে ওঠে, একদম কল করবি না তুই, এবারের কাউকে না, বেঈমান অজাত কোথাকার। জান্নাত গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল থাকে। স্বামীর কল কেটে রুহির নাম্বারটা ব্লক করে ফোনটা জান্নাতের হাতে দেয়। তারপর তার ফোন দুটো নিয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। জান্নাত দীর্ঘশ্বাস ফেলে নিচে নামে। শেরাফত চৌধুরী শরীরটা আজ দুদিন ধরে ভালো যাচ্ছে না, কেমন ঝিমিয়ে থাকছেন। দরজায় দাঁড়িয়ে জান্নাত ডাকে, বাবা চা খাবেন? চা বানিয়ে দেব? নিষেধ করে দেয় শারাফত। জান্নাত ঢোকে দাদি শাশুড়ির ঘরে। মাইমুনা আজ জান্নাতকে দেখেই খেকিয়ে ওঠে। ওই লাট সাহেবের মাগির ঘরের মাগি আজকাল তো এই ঘরে আইতেই চাও না। সাপের 5 পা দেখছো পেট বাজাইয়া? মাইমুনার পানদানিতে পান রাখতে রাখতে জান্নাত নির্বিকার চিত্তে জবাব দেয়, এভাবে গালাগালি করলে যা আসি সেটুকু আসবো না কিন্তু। তুই আমারে হুমকি দেস? তুই মারা মাগি, হাতে মোর বালের উপরিদা জোয়ার যাই, যা ভাগ। দীর্ঘশ্বাস ফেলে জান্নাত বসে। তার হাতে একটা বই। কপট রাগ দেখিয়ে বলে, চুপ করুন, এত বাজে কথা বলে না, আল্লাহ পাপ দেবে। আজ আপনাকে পড়ে শোনাবো গালিবাজের সাথে মরণের পরে কি কি হয়। মাইমুনা বসে বসে হাদিস শুনল। এক পর্যায়ে তার চোখে পানি নেমে এলেও সে তওবা করে নিল। জান্নাত বইটা রাখতেই মাইমুনা ওর হাত খপ করে ধরল। সরু চোখে ওকে দেখতে দেখতে বলে, তোর ফোলা হইব মাগি। আবার গালি? আরে ভালোবাসা মাগি ডাহি, তোরে আমি খুব পছন্দ করি জানোস, কারণ তুই আবল। আমার আবার চালাক মানুষ পছন্দ না। আপনার ছেলে হবে কি করে বুঝলেন? তোর গায়ের রং ময়লা হইতেছে। মাতারিকো পেটে ফুলা আইলে চেহারা নষ্ট হয়, মাইয়া হইলে উজ্জ্বলতা বাড়ে। আচ্ছা হুন, তোর বাতা তোর কাছে আসে রাইতে? জান্নাত লজ্জা পেয়ে দুই পাশে মাথা নাড়ে। মাইমুনা বলতে থাকে, চোখ কান খোলা রাখবি এই সময়। বউ পেট বাজাইলে এই পুরুষ জাতের খায়েশ ভাদ্র মাসের কুত্তার পাগলামির মতো তোর করে বাইরে যায়। সব পুরুষ তো এক না দাদি, আর সব মেয়েও এক না। ব্যাপক মাইয়া এক কিনা জানি না, তো ব্যাপক বেটা মানুষই এক। এগো একটাই উদ্দেশ্য জীবন, আর এইটা হইল ফু। আর কিছু বলতে দিল না দাদি শাশুড়িকে জান্নাত। মুখ চেপে ধরে বলল, দোহাই, আমি কিন্তু বেরিয়ে যাব। মাইমুনা হাসছে, খিলখিল করে হাসছে। বাইরে তখন কলিং বেলের আওয়াজ। ঘোমটা টেনে জান্নাত এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো একটা বিশাল বক্স নিয়ে দাঁড়িয়ে আছে এক পুরুষ লোক। জান্নাত গুটিয়ে যায়। লোকটা বলল, ম্যাম পার্সেল। এই ঠিকানা থেকে স্বামীর চৌধুরী 15 কেজি কাঁচা আম অর্ডার করেছিলেন। চোখ বড় বড় করে জান্নাত বক্স দেখে। 15 কেজি দিয়ে কি হবে? লোকটা থেকে পার্সেল রিসিভ করে জান্নাত স্বামীরকে কল করলো। ওপাশ থেকে স্বামীরের ব্যস্ত গলা, সময় দিতে পারবো না জানা, তো দ্রুত বলো। পার্সেল এসেছে 15 কেজি কাঁচা আম। হ্যাঁ, তো রিসিভ করে রেখে দাও। এত আম কি করব? আশ্চর্য, খেতে চাইলে না? এত আম? আস্তে ধীরে খাও, আর শোনো, বেশি ঝাল খাবে না, আমার বেবির কষ্ট হবে। কল কেটে জান্নাত মৃদু শ্বাস ফেলায়। এই লোকটাকে হয়তো জান্নাত বুঝতে পেরেও পারবে না কখনো। অসময়ে স্বামীরকে বাড়িতে দেখে চোখ কপালে তোলে জান্নাত। এত ব্যস্ত থাকছে ইদানিং লোকটা।
লাঞ্চ বাড়িতে করে না খুব একটা, আজ দিন 10 পরে এলো। ঘরে পরার সুতি শাড়িগুলো ভাঁজ করতে করতে জান্নাত বলল, আজ এলেন যে? কাজের চাপে অতিরিক্ত বিরক্ত স্বামীর কর্কশ গলায় বলল, আজ ডাক্তারের কাছে